মোদি জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক সমাজবিজ্ঞান, মোদি জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 16তম অধ্যায় নিয়ে কথা বলবো। দেখো, আমাদের 16তম বা ষোড়শ অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার। অর্থাৎ এই অধ্যায়ে তোমরা জানো যে অনেকগুলা সমস্যার কথা দেওয়া আছে, যেগুলো বাংলাদেশের কনটেক্সটে মূলত এই সমস্যাগুলোর কারণ, ধরন এবং আমরা এই সমস্যাগুলোর প্রভাব সহ প্রতিকার করব, যে এই সমস্যাগুলোকে কিভাবে প্রতিকার করা যায় এবং এই সমস্যাগুলো আমাদের সমাজ জীবনে বা রাষ্ট্রীয় জীবনে কি কি ধরনের প্রভাব ফেলছে। তো দেখো, তোমাদের এই অধ্যায় তথা বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার এই অধ্যায়ে প্রথম যে টপিক বা প্রথম যে সমস্যার কথা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সামাজিক নৈরাজ্য, মূল্যবোধের অবক্ষয়। এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে নৈরাজ্য এবং মূল্যবোধ। দেখো, এই টপিকটা বলার আগে আমি একটু কথা বলে নিই যে সামাজিক সমস্যাটা কি। দেখো, সামাজিক সমস্যার ইংরেজি হচ্ছে সোশ্যাল প্রবলেম। সোশ্যাল প্রবলেম যেটা লক্ষ্য করো যে আমরা কোন সমস্যাকে সামাজিক সমস্যা বলবো। দেখো, আমি এখানে হয়তো লিখলাম যে সমস্যা। এখন সমস্যা অনেক ধরনের হতে পারে, এর মধ্যে প্রথমটা হচ্ছে ব্যক্তিগত হতে পারে, ব্যক্তিগত হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে, এরপরে অর্থনৈতিক সমস্যা হতে পারে, এরপরে আমি হয়তো সাংস্কৃতিক সমস্যা হতে পারে। তো এরকম আমি বলতে যাচ্ছি যে অসংখ্য সমস্যা আছে যেগুলা ব্যক্তি ফেস করে। রাষ্ট্রীয় সমস্যা হতে পারে, অর্থনৈতিক সমস্যা হতে পারে, সাংস্কৃতিক সমস্যা হতে পারে, বাট কোন সমস্যাকে আমরা সামাজিক সমস্যা বলবো? দেখো, এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা প্রবলেম। ব্যক্তিগত প্রবলেম একটা এক ধরনের সমস্যা, রাষ্ট্রীয় প্রবলেমকে আমি সমস্যা বলবো, অর্থনৈতিক প্রবলেমকে আমি সমস্যা বলবো, সাংস্কৃতিক প্রবলেমকেও সমস্যা বলবো, কিন্তু আমি কোন সমস্যাকে সামাজিক সমস্যা বলবো বা কোন সমস্যাকে আমি সোশ্যাল প্রবলেম বলবো? দেখো, অর্থাৎ সোশ্যাল প্রবলেম হচ্ছে এমন একটা পরিস্থিতি বা এমন একটা বিরূপ পরিস্থিতি যেই পরিস্থিতিতে সমাজের বেশিরভাগ মানুষ এই পরিস্থিতি নিয়ে অস্বস্তি বোধ করে। অর্থাৎ সামাজিক সমস্যা হচ্ছে এমন একটি অবস্থা বা এমন একটি পর্যায়, যেই পর্যায় বা যেই পরিস্থিতি বা যেই অবস্থান নিয়ে সমাজের বেশিরভাগ মানুষ বিরূপ মনোভাব প্রকাশ করা সহ তারা অস্বস্তি বোধ করে এবং তারা চায় যে এই সমস্যা বা এই পরিস্থিতির উত্তরণ ঘটুক, এই পরিস্থিতির উন্নতি ঘটুক। অর্থাৎ দেখো, সামাজিক সমস্যার মধ্যে একটা আছে যৌতুক। এখন কারো বাবার সামর্থ্য আছে, সে তার মেয়ের বিয়েতে সম্পদ দিচ্ছে, আবার কারো বাবার সামর্থ্য নেই, সে তার মেয়ের বিয়েতে দিতে পারতেছে না। এটা তো তার ব্যক্তিগত বিষয়, বাট এইটাকে সামাজিক সমস্যা আমরা তখনই বলবো যখন এই সমস্যাটা সমাজের বেশিরভাগ মানুষের মধ্যে ক্রমানুগতিতে ছড়িয়ে পড়বে এবং সমাজের বেশিরভাগ মানুষ এই সমস্যাকে সমস্যা হিসেবে বোধ করবে এবং তারা এটা নিয়ে কথা বলা শুরু করবে, তখন এটাকে আমরা সামাজিক সমস্যা বলবো। কোনো ব্যক্তি, উঠতি বয়সে কোনো ব্যক্তি সিগারেট খায়, এটা হচ্ছে তার অভ্যাস। কেউ খায় কেউ খায় না, এটা হচ্ছে তার অভ্যাস, এটা ব্যক্তিগত প্রবলেম। বাট এই প্রবলেমটাকেই আমরা সমস্যা বা সামাজিক সমস্যা তখন বলবো যখন এই প্রবলেমটা সমাজের বেশিরভাগ উঠতি বয়সী ছেলে মেয়েদের মধ্যে, মেইনলি ছেলেদের মধ্যে দেখা যাবে। অর্থাৎ কেউ ইচ্ছাবশত খাচ্ছে, এটা হচ্ছে তার ব্যক্তিগত ইচ্ছা হতে পারে বা প্রবলেম হতে পারে, ব্যক্তিগত সমস্যা হতে পারে, চারিত্রিক দুর্বলতা হতে পারে, কিন্তু এই সমস্যাটাই যদি সমাজের বেশিরভাগ ছেলে মেয়েদের মধ্যে প্রভাব বিস্তার করে বা প্রভাবিত হয় বা তাদের মধ্যে এটা দেখা যায়, তখন আমরা এটাকে বলবো সামাজিক সমস্যা বা মাদকাসক্ত। তো সেই হিসাবে দেখো, আমরা সামাজিক সমস্যা বলতে সেটাকেই বোঝাচ্ছি যে সমস্যাটা সমাজের বেশিরভাগ মানুষের মধ্যে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করে এবং তারা চায় যে এই পরিস্থিতির উত্তরণ ঘটুক। এইরকম পরিস্থিতিটাকেই আমরা মূলত বলি সামাজিক সমস্যা। সামাজিক সমস্যার মধ্যে প্রথম যেটা আমি বললাম যে তোমাদের প্রথম টপিক হচ্ছে সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয়।
নৈরাজ্য। নৈরাজ্য সহজ কথার অর্থ হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি। অর্থাৎ বিশৃঙ্খল আবার কাকে বলে, মানে যেটা সুশৃঙ্খল নয় এরকম পরিস্থিতিটাকে বলা হয় বিশৃঙ্খল পরিস্থিতি। অর্থাৎ নৈরাজ্য হচ্ছে এমন একটা পরিস্থিতি যেই পরিস্থিতিতে সমাজে এক ধরনের অস্থিতিশীলতা কাজ করে, এক ধরনের বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি কাজ করে, এই রকম পরিস্থিতিটাকে বলা হয় নৈরাজ্য। অর্থাৎ সামাজিক নৈরাজ্য বলতে আমরা এই ধরনের পরিস্থিতিটাকে বুঝি যে পরিস্থিতি সমাজে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করে, একটা বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি তৈরি করে এবং সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে, এই ধরনের পরিস্থিতি হচ্ছে নৈরাজ্য। দেখো নৈরাজ্য যে কোনো বিষয়, অনেক বিষয় নিয়েই নৈরাজ্য তৈরি হতে পারে। এই নৈরাজ্য হচ্ছে আলাদা একক কোনো কনসেপ্ট নয়। যেমন আমি যদি বলি যে ঘুষ নিয়ে নৈরাজ্য তৈরি হতে পারে, যৌতুক নিয়ে নৈরাজ্য তৈরি হতে পারে, মাদক নিয়ে নৈরাজ্য তৈরি হতে পারে, সন্ত্রাসবাদ নিয়ে নৈরাজ্য তৈরি হতে পারে, এরপরে দারিদ্র নিয়ে তৈরি হতে পারে, এরকম অসংখ্য কারণ আছে যেগুলা নিয়ে সমাজে নৈরাজ্য তৈরি হতে পারে। যখন সমাজে ঘুষটা খুব বেশি পরিমাণ মানুষের মধ্যে পরিলক্ষিত হয়, সেই পরিস্থিতিটাকে সমাজে নৈরাজ্য সৃষ্টি করে। দারিদ্রতার জন্য মানুষ যখন অনাহারে অর্ধহারে মারা যায় তখন সেই সকল পরিস্থিতি নৈরাজ্য তৈরি করতে পারে। যৌতুক প্রথা যখন মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে সেই পরিস্থিতিটাও নৈরাজ্য তৈরি করতে পারে। মাদক তৈরি করতে পারে, সন্ত্রাসবাদও নৈরাজ্য তৈরি করতে পারে। তো নৈরাজ্য হচ্ছে সহজ কথা, এই সবগুলো পরিস্থিতিকে আমরা যখন একটা শব্দে উচ্চারণ করব তখন সেটাকে আমরা বলবো নৈরাজ্য। নৈরাজ্য এক ধরনের সামাজিক সমস্যা, নৈরাজ্য এক ধরনের সোশ্যাল প্রবলেম বা সামাজিক সমস্যা। এই নৈরাজ্য দেখো এখানে বলছে নৈরাজ্য কেন হয়। অর্থাৎ নৈরাজ্য তৈরির অসংখ্য কারণ রয়েছে। নৈরাজ্য তৈরির একটা অন্যতম কারণ হচ্ছে দারিদ্র। নৈরাজ্য তৈরির একটা অন্যতম কারণ হচ্ছে মাদকে আসক্ত। নৈরাজ্য তৈরির একটা অন্যতম কারণ হচ্ছে সন্ত্রাসবাদী মনোভাব। নৈরাজ্য তৈরির একটা অন্যতম কারণ হচ্ছে ব্যক্তিগত স্বার্থের চাহিদা প্রচুর, অর্থাৎ ব্যক্তি স্বার্থের বা যাদেরকে আমরা সেলফিশ বলি বা যাদেরকে আমরা সহজ কথায় যে ব্যক্তি স্বার্থ বিশ্বাসী বলি। এবং যখন সমাজে দুর্নীতি ব্যাপকভাবে প্রভাবিত হয় তখনও সমাজে নৈরাজ্য তৈরি হতে পারে। এই সকল বিষয় হচ্ছে দেখো নৈরাজ্য তৈরির এক একটা কারণ। এরপর হচ্ছে সামাজিক মূল্যবোধ। নৈরাজ্য আমরা দেখলাম যে নৈরাজ্য হচ্ছে এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতি সমাজে বিশৃঙ্খলা বা অশান্তি তৈরি করে, সমাজে অস্বস্তির জায়গা তৈরি করে, সেটাকে আমরা বলতেছি নৈরাজ্য। এখন আমরা করব মূল্যবোধটাকে। মূল্যবোধ দেখো, মূল্যবোধের ইংরেজি শব্দ হচ্ছে ভ্যালুস। ভ্যালুস বা মূল্যবোধ। এই মূল্যবোধকে যদি আমি এইভাবে সংজ্ঞায়িত করি যে মূল্যবোধ হচ্ছে ভালো মন্দ, ন্যায় নীতি সম্পর্কে সমাজের মানুষ তার সমাজের এই সকল বিষয় সম্পর্কে যে ধারণা পোষণ করে সেটাই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ ভালো মন্দ, ন্যায় নীতি, উচিত অনুচিত সম্পর্কে আমার সমাজের মানুষ যে ধারণা পোষণ করে সেটাই হচ্ছে আমার সমাজের মূল্যবোধ। অর্থাৎ আমার সমাজে যেটা মূল্যবোধ অন্যজনের সমাজে সেটা অপরাধ হতে পারে। যেমন দেখো আমি বলবো বা আমি বলি যে মানুষ হত্যা মহাপাপ, কিন্তু সেই হত্যাটাই যদি আইন দ্বারা যুক্তিসিদ্ধ হয় সেটাকে আমি বলি সওয়াব। অর্থাৎ আমি তখন একই সাথে বলতেছি যে একটা পাপ, আবার ওই একই কাজকে আমি বলতেছি সওয়াব, অর্থাৎ সেটা ভালো কাজ। তাহলে কোন জিনিসটাকে আমি মূল্যবোধ বলবো, কোন জিনিসটাকে বলবো না, সেটা টোটালি ডিপেন্ড করবে আমার সোসাইটিতে কোন জিনিসটা বিরাজমান আছে। যেমন দেখো আমি এর আগে বলেছিলাম যে ঘানা, এরপরে হচ্ছে তোমরা যদি দেখো বেনিন, এগুলো হচ্ছে আফ্রিকান দেশ। এই সকল দেশে কিছু উপজাতি রয়েছে যে সকল উপজাতিদের মধ্যে বয়স্ক কোনো ব্যক্তি বা এদের পিতামাতা মারা গেলে এদের সম্মানার্থে
এদেরকে রান্না করে তারা খেয়ে ফেলে। এখন এটা হচ্ছে তাদের সমাজের প্রথা। এখন তুমি তুমি হয়তো চিন্তা করতেছো যে এটা কি ধরনের বিষয় হতে পারে যে আমার বাবা মারা গেছে আর আমি তাকে রান্না করে খেয়ে ফেলছি। এইটা তুমি আমি হয়তো চিন্তা করতেছি যে না, এটা কোনো সময়ে ঠিক না। এরা আবার তখন বলবে যে তোমার বাবা মারা গেছে, তুমি কি করতেছো, মাটি দিয়ে আসতেছো বা তুমি শিয়াল কুকুরের সামনে দিয়ে আসতেছো। অর্থাৎ মাটি দিয়ে আসতেছো অর্থাৎ তার মানে তুমি তাদের খাবারের জায়গা তৈরি করতেছো। অথচ তোমার বাবা তোমাকে পরম আদর যত্নে মানুষ করছেন, তুমি তাকে শিয়াল কুকুর দিয়ে খাওয়াই দিচ্ছ। মানে জিনিসটা লক্ষ্য করো, তুমি যখন বলবা যে এদের বাবা মা মারা গেলে, এদের সমাজে বাবা মা মারা গেলে এরা রান্না করে খেয়ে ফেলে, এটাকে যদি আমি বলি যে এটা উচিত না, এরা তখন বলবে বা এরা তখন বলেও বা এরা তখন এটাই বলে যে আমরা আমাদের প্রিয় ব্যক্তিদেরকে আমাদের মধ্যে রাখি, আর তোমরা কি করো, তোমরা তোমাদের প্রিয় ব্যক্তিদেরকে শিয়াল কুকুরের মুখের সামনে তুলে দিয়ে আসো। তাহলে আলটিমেটলি চিন্তা করো যে আমি যেটা চিন্তা করছি ওরা কিন্তু সেটা চিন্তা করছে না। কাজেই তোমার সমাজের ভ্যালু তোমার সমাজের কাছে বা তোমার কাছে, এদের সমাজের ভ্যালু এদের সমাজের কাছে। অর্থাৎ আমার সোসাইটিতে যেটা প্রচলিত সেটা আমার সোসাইটির জন্যই প্রযোজ্য, তাদের সোসাইটিতে যেটা প্রচলিত সেটা তাদের সোসাইটির জন্যই প্রযোজ্য। তো সেই হিসেবে মূল্যবোধের সংজ্ঞায় বলা হচ্ছে যে ভালো মন্দ ন্যায় নীতি সম্পর্কে সমাজের বেশিরভাগ মানুষ যে ধারণা পোষণ করে সেটা হচ্ছে মূল্যবোধ। এই সংজ্ঞাটা দিয়েছে ম্যাকাইভার। দেখো ম্যাকাইভার একজন আমেরিকান সোশিওলজিস্ট। তিনি তার সোসাইটি এই বইতে, অর্থাৎ আর এম ম্যাকাইভার, ম্যাকাইভারের পূর্ণরূপ হচ্ছে আর এম ম্যাকাইভার, MACI, আর এম ম্যাকাইভার উনি তার সোসাইটি এই বইতে মূল্যবোধ বা ভ্যালু সংজ্ঞা দিয়েছেন এইভাবে, যেটা আমি বললাম যে ভালো মন্দ ন্যায় নীতি উচিত অনুচিত সম্পর্কে আমার সমাজ বা সমাজের মানুষ যে ধারণা পোষণ করে সেইটাই হচ্ছে তার সমাজের মূল্যবোধ। তো এখন আমরা দেখব যে এই মূল্যবোধ অবক্ষয় হচ্ছে কেন, বা এই মূল্যবোধটা অবক্ষয়ের পেছনে কারণ কি কি। যেমন দেখো, তুমি হয়তো একটা সময় এরকম ছিল, তুমি তোমার বাবা মার কাছে জিজ্ঞেস করে দেখবা যে তারা, বিশেষ করে তোমাদের বয়সী ছেলেরা যখন রাস্তা দিয়ে হাঁটতো তখন মুরব্বি দেখলে বা একটু চুলদারি পাকে এরকম মানুষ দেখলে তাদের সম্মানার্থে মাথা নুইয়ে হাঁটতো এবং সবসময় তাদেরকে রেসপেক্ট করতো। বাট এখনকার যুগের ছেলে মেয়েরা কি করে, সম্পূর্ণ তার উল্টো চিত্র। তখন মানুষের সাথে মানুষের যে সম্মানের জায়গাটা ছিল এখন সেই সম্মানের জায়গাটা নেই। তখন ছেলে মেয়ে পিতামাতার প্রতি যে পরিমাণ আগ্রহ দেখাতো, যে পরিমাণ ভালোবাসা প্রদর্শন করত, এখন তারা সেই পরিমাণ আগ্রহ সেই পরিমাণ ভালোবাসা পিতামাতার প্রতি প্রদর্শন করে না। তারা তাদের ব্যক্তি চরিত্রকে যেই পরিমাণ গুরুত্ব আগের মানুষ দিত, এখন সেই পরিমাণ গুরুত্ব তারা তাদের ব্যক্তি চরিত্র মধ্যে দেয় না। অর্থাৎ আমি বলতেছি না বা আমি বলতে চাচ্ছিও না যে আগের মানুষ ভালো ছিল এখনকার মানুষ খারাপ, সেটা না। অর্থাৎ আগের যুগের পরিবেশ যেমন ছিল সেই পরিবেশ সেই ধরনের মানুষ তৈরি করেছে। এখন যুগ যেমন, এখনকার যুগের মানুষ এখনকার যুগের মতো করে তৈরি করছে। দৃশ্যটা লক্ষ্য করো। অর্থাৎ মানে বিষয়টা হচ্ছে এরকম যে আগের যুগের পারিপার্শ্বিকতা যেমন ছিল, ওই পারিপার্শ্বিকতার মধ্যে
তৈরি হয়েছে ওই রকম মানুষ, আর এখনকার যুগের পারিপার্শ্বিকতা যেমন, সেই পারিপার্শ্বিকতার উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এখনকার সময়ের মানুষ। কিন্তু এটা তৈরি হওয়ার ফলশ্রুতিতে কি হচ্ছে, যে আমাদের মধ্যে ব্যাপক মাত্রায় আধুনিকতা চলে এসেছে। আধুনিকতা, এই আধুনিকতা সম্পর্কে বলা হয় যে বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ আর কেড়ে নিয়েছে আবেগ। অর্থাৎ বিজ্ঞান আমাদের বেগ দিয়েছেন, মানে কোনো কাজের গতি দিয়েছেন, কিন্তু আমাদের মাঝখান থেকে আবেগটাকে কেড়ে নিয়েছে। তো আসলে বিষয়টা হচ্ছে, আমি এই জন্য বলতেছি যে এই সময়ে সামাজিক সমস্যার প্রধান বা 1 নম্বর টপিকে দিছে, দেখো, সামাজিক নৈরাজ্য মূল্যবোধ। কারণ ব্যক্তির মধ্যে যদি মূল্যবোধ থাকে তাহলে সে দুর্নীতি করবে না, সে ঘুষ খাবে না, সে যৌতুক দিবে না বা নিবে না, সে মাদকে আসক্তি হবে না, সে নারী নির্যাতনের মতো ঘৃণ্য কাজে সংযুক্ত হবে না, সে মনে করে যে সন্ত্রাসবাদের সাথে সংযুক্ত হবে না। অর্থাৎ এই সবগুলা কারণে মূলত ব্যক্তির মধ্যে যখন মূল্যবোধ থাকে না, তখন এই কারণগুলা তৈরি হয়। তখন সে দুর্নীতিতে আটকে যায়, সে ঘুষে আটকে যায়, সে মাদকাসক্ত আটকে যায়, সে হচ্ছে হয়তো যৌতুকে আসক্তি হয়ে যায়, বা যৌতুকের জন্য তার স্ত্রীকে সে প্রহার করে। এই ধরনের কাজে সে লিপ্ত হয় যখন তার মধ্যে এই মূল্যবোধটুকু থাকে না। আর এই জন্যই দেখো, এরকম একটা কথা আছে যে স্রষ্টা কাছে মানুষ হচ্ছে সব থেকে সেরা জীব, আবার কর্মগুণে কর্মবলে এই মানুষই হচ্ছে সৃষ্টি জগতের সব থেকে নিকৃষ্ট জীব। দেখো, অ্যানথ্রোপোলজিতে একটা শব্দ আছে এরকম, অ্যানথ্রোপোসেন্ট্রিজম। জিনিসটা লক্ষ্য করো, অ্যানথ্রোপোসেন্ট্রিজম, অ্যানথ্রোপোসেন্ট্রিজম। এই অ্যানথ্রোপোসেন্ট্রিজম, এই কথাটার অর্থ বা এইটার ডেফিনেশনই হচ্ছে মানুষ সেরা। অর্থাৎ সৃষ্টিকুলের মধ্যে মানুষ হচ্ছে সেরা। কখন সেরা? যখন তার মধ্যে এই ভ্যালুস থাকে, তার মধ্যে মূল্যবোধ থাকে, তখনই সৃষ্টিকুলের মধ্যে মানুষ এই অ্যানথ্রোপোসেন্ট্রিক, তখনই মানুষ শ্রেষ্ঠ। তো এই জন্য বলা হচ্ছে যে মূল্যবোধ এবং নৈরাজ্য বাংলাদেশের সমাজের জন্য প্রধান একটি সমস্যা। কারণ এই সমস্যাটা থাকার কারণেই বাকি সমস্যাগুলা তৈরি হচ্ছে। এজন্যই বাংলাদেশের সমাজ ব্যবস্থা বা বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা তখনই একটি স্বাভাবিক মাত্রায়, স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে যখন সেটার মধ্যে ব্যক্তির নৈরাজ্য এবং মূল্যবোধ অবক্ষয়ের কারণগুলো আস্তে আস্তে প্রশমিত হবে বা প্রতিকার সম্ভব হবে। কারণ দেখো, মূল্যবোধের অবক্ষয়ের জন্য কি কি হতে পারে, অর্থাৎ সহজ কথা, মানুষ এবং অমানুষ, এটার মধ্যে পার্থক্য হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ এর আগের ক্লাসে আমি তোমাদের একটা ক্লাসের মধ্যে বলেছিলাম যে মানুষের মধ্যে যদি সামাজিকতা না থাকে তখন সে কিন্তু পশুতে পরিণত হয়। আর আরে বাবা, সামাজিকতাটাই তো তৈরি করে তার মূল্যবোধ। অর্থাৎ ব্যক্তি যদি মূল্যবোধ সম্পূর্ণ হয় তাহলে তাকে মানুষ বলা হয়। এই যে মানুষ রূপী প্রাণীটাকে মানুষ বলবো যখন তার মধ্যে মূল্যবোধ থাকবে। আর যখন মূল্যবোধ থাকবে না তখন এই বডিটা আর শিয়াল কুকুরের বডির মধ্যে আসলে দৃশ্যগত পার্থক্য থাকলেও কর্মগত কোনো পার্থক্য নেই। অর্থাৎ বন জঙ্গলের পশু পাখিও যেমন, তুমি আমিও ঠিক তখন তেমনই। যদিও তাদের দেখতে বা তোমাকে আমাকে দেখতে আলাদা হলেও কাজকর্ম কিন্তু একই, সেটা হিংসাত্মক।
হিংসাত্মক, ধ্বংসাত্মক, মানে সেটা হচ্ছে চরম অবমাননাকর এবং পশুত্ব বোধ তখন মানুষের মধ্যে পরিলক্ষিত হয়। কখন? যখন এই মূল্যবোধ থাকে না। এজন্যই বলা হচ্ছে দেখো, এই মূল্যবোধ এবং নৈরাজ্য এটা প্রতিকার করা অতীব জরুরি। কিভাবে প্রতিকার করা যায়? দেখো, এই মূল্যবোধ কিন্তু আইন দ্বারা মানুষের মধ্যে তৈরি করা যায় না। যেমন আইন দ্বারা আমাকে বলবে না যে আমি ভালো হব, আমাকে সত্য কথা বলতে হবে, বা আমাকে অন্যকে সম্মান প্রদর্শন করতে হবে, বা আমাকে সমাজে ভালোভাবে চলতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, এগুলো আইন বলবেন। বা আইনে তুমি মিথ্যা কথা বললে যে আইন তোমাকে সবসময় পানিশমেন্ট দিবে তা না, তুমি তোমার পিতা মাতাকে সম্মান না করলে আইন তোমাকে সবসময় পানিশমেন্ট দিবে তা না। এগুলোকে বলা হয় সিভিল ল। দেখো, একটা হচ্ছে ক্রাইম, যেটা অপরাধ, আর একটা হচ্ছে পাপ। আর একটা হচ্ছে সিন। সিন মানে হচ্ছে পাপ। দেখো, অপরাধ আর পাপ, এই ভ্যালুটা অনেকটা পাপ ধর্মীয় বিষয়, অপরাধ না। অপরাধ কোনগুলাকে অপরাধ বলে? যে ধরনের কাজকে রাষ্ট্রীয় আইন নিষিদ্ধ করেছে সেটা হচ্ছে অপরাধ। যেমন পিতামাতার কথা না শোনা, এটা অপরাধ নয়, বাট এটা পাপ। বড়কে সম্মান করা, বড়কে সম্মান না করা এটা অপরাধ নয়, বাট এটা পাপ। তো সেই হিসাবে প্রত্যেকটা পাপই কিন্তু অপরাধ, বাট প্রত্যেকটা অপরাধই কিন্তু পাপ, কিন্তু প্রত্যেকটা পাপ অপরাধ নয়। যেমন মিথ্যা কথা বলা এটা পাপ, কিন্তু এটা অপরাধ নয়। এরপরে আমি যেটা বললাম যে তোমার পিতামাতার কথা না শোনা, এটা হচ্ছে পাপ, বাট এটা অপরাধ নয়, অর্থাৎ রাষ্ট্রীয় আইনে এটাকে নিষেধ করা হয় নাই, যার কারণে এটা অপরাধ নয়। তো এই ভ্যালুটা আলটিমেটলি পাপ ধর্মীয় বিষয়, বা এটা ধর্মীয় বিষয় সংক্রান্ত একটা জিনিস, যার কারণে এর প্রতিকার আসলে আইন দ্বারা যতটুকু করা সম্ভব তার থেকে বেশি সম্ভব ব্যক্তির মধ্যে সচেতনতা বোধ তৈরি করার মাধ্যমে, সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে, তার মধ্যে সুশিক্ষার আলো বিস্তার করার মাধ্যমে, তাকে অন্যের সংস্পর্শে বা তাকে হচ্ছে ব্যক্তির মধ্যে ব্যক্তিত্ব বোধ জাগ্রত করার মাধ্যমে মূলত মূল্যবোধ তৈরি করা সম্ভব। অর্থাৎ রাষ্ট্রীয় আইন প্রয়োগ করার মাধ্যমে এবং প্রয়োগ করার দ্বারা যতটুকু মানুষের মধ্যে মূল্যবোধ তৈরি করা যায়, তার থেকে বেশি যায় হচ্ছে যদি সামাজিক সচেতনতা তৈরি করা হয়, ব্যক্তির সুশিক্ষার ব্যবস্থা করা হয়, ব্যক্তিকে বিভিন্ন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা হয়, ব্যক্তিকে যদি ভালো মন্দের সঠিক জ্ঞান তার মধ্যে দেওয়া হয়, এবং বাস্তব ধর্মী বিষয় যদি তার সামনে উত্থাপন করা হয়, এই সকল বিষয় তার মধ্যে ভ্যালু তৈরি করে বা তার মধ্যে মূল্যবোধ জাগ্রত করে। তো আজকের ক্লাসে তোমাদের এইটুকুনো ছিল। অর্থাৎ আজকে আমরা দেখলাম বাংলাদেশের সামাজিক সমস্যার মধ্যে প্রথম যে সমস্যাটা তোমাদের বইতে দেওয়া আছে, সামাজিক নৈরাজ্য, মূল্যবোধের অবক্ষয়। এরপরে একটা আছে যে নারীর প্রতি সহিংসতা। দেখো, নারীর প্রতি সহিংসতা এই টপিকের উপর তোমাদের কিছুদিন আগেই কিন্তু একটা অ্যাসাইনমেন্ট ছিল, এবং সেই অ্যাসাইনমেন্টে আমি চেষ্টা করেছি নারীর প্রতি সহিংসতা কি, নারীর প্রতি সহিংস আচরণের ধরন, নারীর প্রতি সহিংস আচরণের কারণ এবং নারীর প্রতি সহিংস আচরণের প্রভাব সহ এর প্রতিকার এবং প্রতিরোধের বিভিন্ন যে আইন, প্রচলিত আইন, সেগুলা কিন্তু সেই অ্যাসাইনমেন্টের আলোকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো যার কারণে আমি চাচ্ছি যে এই টপিকটা তোমাদের এই ক্লাসে অন্ততপক্ষে এখন পড়াবো না, পরবর্তীতে যখন আমরা সময় পাবো তখন এই টপিকটা নিয়ে আবার কথা বলবো। এর পরবর্তীতে আমরা চলে যাব, অর্থাৎ এই টপিকটাকে স্কিপ করে আমরা পরের যে টপিকটা থাকবে বা পরের যে সামাজিক সমস্যার যে অংশটা রয়েছে সেই অংশটাকে আমরা পরবর্তী ক্লাসে কাজ করব। তো সে পর্যন্ত তোমরা তোমাদের যে কাজ হিসেবে আমি বলবো যে অবশ্যই ক্লাসটা দেখবে, এবং ক্লাস দেখার সময় অবশ্যই সামনে বই নিয়ে দেখবা, যেন তোমরা বইয়ের অংশটার সাথে ক্লাসের অংশটাকে মিলায় নিতে পারো। তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো।